বন্ধুরা, কি হবে যখন ৮০ বছরের বৃদ্ধের ঘরে দুই যুবতী মেয়ে রাতে আশ্রয় নেয় এবং বৃদ্ধ লোকটি নিজেকে সামলাতে না পেরে এমন কিছু করে ফেলে যার জন্য মেয়ে দুটো ঘর ছেড়ে পালাতে যায়? মেয়ে দুটো কি পারবে নিজেদের বাঁচাতে? চলুন গল্পটি দেখতে থাকি। আপনারা যারা গল্পটি দেখছেন আপনাদের নাম কমেন্ট লিখে জানান। আমরা পরবর্তী গল্পে আপনাদের নাম অ্যানাউন্স করব এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। হিমাচলের দুর্গম পাহাড়ে এক রহস্যময় রাত। ভারতের হিমাচলের দুর্গম পাহাড়ি এলাকার মাঝে একটি মাটির কাঁচা ঘরে ৮০ বছরের বৃদ্ধ প্রতাপ সিং একা থাকতেন। আজও প্রতাপ সিং ঘুমাচ্ছিলেন। রাত গভীর। হঠাৎ দরজায় টকটক শব্দ হলো। প্রতাপ সিং এর ঘুম ভেঙে গেল। তিনি নিজের মনে বললেন, এত রাতে আমার বাড়িতে কে হতে পারে? এই জনশূন্য জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি। কিন্তু এরপর দরজায় আরো জোরে জোরে শব্দ হতে লাগলো। বাইরের দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। সেখানে অঞ্জলি এবং রীতা নামের দুই যুবতী সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল। প্রতাপ সিং মেয়েদের দেখা মাত্র তাদের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন। তিনি শুধু তাদের দিকে তাকিয়েই রইলেন। তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না। প্রতাপ সিং নরম স্বরে জিজ্ঞেস করলেন, আপনারা কারা আর এই সময় এই জনশূন্য জায়গায় কি করছেন? মেয়েরা উত্তর দিল, আমরা সিমলার দিকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা ভুলে গেছি। দয়া করে আপনি আমাদের আপনার ঘরে এক রাত থাকতে দিন, সকাল হলেই আমরা রওনা দেব। প্রতাপ সিং তাদের দেখে যেন মুগ্ধ হয়ে গেলেন। বললেন, ভিতরে এসো। মেয়েরা ঘরের ভেতরে প্রবেশ করলো। তিনি ঘরের এক কোণ দেখিয়ে বললেন, এখানে শুয়ে পড়ো। দুজনে সেখানে শুয়ে পড়ল এবং দ্রুতই ঘুমিয়ে গেল। শেষ রাত। অঞ্জলির মনে হলো কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে হালকা করে চোখ খুলল। দেখল প্রতাপ সিং তার কাছাকাছি দাঁড়িয়ে এবং অদ্ভুত দৃষ্টিতে তাকে দেখছেন। অঞ্জলি ধর্মর করে উঠে বসল। কি হয়েছে? আপনি এখানে কি করছেন? প্রতাপ সিং বললেন, কিছু না, আপনার ঠান্ডা লাগছিল হয়তো। আমি আপনাকে চাদর দিতে এসেছিলাম। চাদর দেওয়ার পরেও তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন। দুজনকেই আকাঙ্ক্ষার দৃষ্টিতে দেখতে লাগলেন। সকাল হলো। মেয়েরা ধন্যবাদ জানিয়ে যখন চলে যেতে চাইল তখন তিনি বললেন, কোথায় যাবেন? আপনারা যুবতী মেয়ে, আর সিমলা এখান থেকে অনেক দূরে। তিনি এগিয়ে গিয়ে অঞ্জলির হাত ধরলেন এবং নরম করে বললেন, আজকের রাতটা থেকে যান, মাত্র এক রাতের তো ব্যাপার। অঞ্জলি রেগে হাত ছাড়িয়ে নিল। আপনি কি বলতে চাইছেন? প্রতাপ সিং বললেন, তাহলে আমি আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দেব। তার দৃষ্টি এখনো একই রকম ছিল, রহস্যময়, যেন মনে কোনো ষড়যন্ত্র আঁটছে। মেয়েরা তার কথায় রাজি হয়ে থেকে যেতে সম্মত হলো। রাত আবার নামলো। তারা দুজন ঘরের কোণে নিজেদের বিছানায় শুয়ে পড়ল এবং প্রতাপ সিংও তার খাটে শুয়ে পড়লেন। রাতের নিস্তব্ধতা আরো গভীর হলো। প্রতাপ সিং চুপিসারে উঠলেন এবং মেয়েদের কাছে গেলেন। অনেকক্ষণ ধরে তাদের দেখতে লাগলেন। তারপর রীতা, যে ছিল খুবই সুন্দরী, তার পাশে গিয়ে বসলেন। তিনি আলতো করে তার কপালে হাত বুলিয়ে দিলেন। হঠাৎ রীতার চোখ খুলে গেল। কি হয়েছে? আপনি এখানে কি করছেন? সে রাগের সাথে বলল। প্রতাপ সিং তার চোখের দিকে তাকিয়ে রইলেন, যেন কোনো স্বপ্নে বিভোর। তারপর বললেন, আমি বালিশ দিতে এসেছিলাম। আপনি বালিশ ছাড়া শুয়ে আছেন, ঘাড়ে ব্যথা হয়ে যাবে। রীতা বালিশ নিল, মুখ ঘুরিয়ে বলল, আপনি যান এখান থেকে। তিনি ফিরে গিয়ে শুয়ে পড়লেন। রাতে তিনি নিজের সাথে কথা বলতে লাগলেন। সকালে মেয়েরা চলে যাবে, আজ আমার শেষ সুযোগ ছিল, কিন্তু সেটাও চলে গেল। তারপর নিজেকে বললেন, না, আমি ওদের এভাবে যেতে দেব না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। কাল যে কোনো মূল্যেই ওদের থামাতে হবে। ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন। সকাল হলো। মেয়েরা উঠল, তার কাছে এলো। যদি আমাদের যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের রওনা করিয়ে দিন। বলুন, কি ব্যবস্থা করেছেন? প্রতাপ সিং কিছু মুহূর্ত আকাঙ্ক্ষা দৃষ্টিকে তাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, না, আপনারা আজ এখান থেকে যেতে পারবেন না। তার কথা শুনে দুই মেয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কেন? আজ আমরা যেতে পারবো না কেন? প্রতাপ সিং বললেন, আপনাদের আরো এক রাত থাকতে হবে। মেয়েরা বিস্ময়ে বলল, কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? তিনি নরমভাবে বললেন, এখনো আপনাদের যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। আশা করি কাল একটি কাফেলা এখান দিয়ে যাবে, যা সিমলার দিকে যাবে। কাফেলার নাম শুনে দুজনেই কিছুটা স্বস্তি পেল। ঠিক আছে, কাল কাফেলার সাথে বেরিয়ে যাব। আজকে রাতটা আরো থেকে যাই। তারা একে অপরের দিকে তাকালো এবং প্রতাপ সিং এই কথা শুনে মনে মনে খুব খুশি হলেন। আরো এক রাত পাওয়া গেল, তিনি নিজেকে বললেন। সারাদিন প্রতাপ সিং দূর থেকে বসে তাদের দেখতে লাগলেন। তার দৃষ্টি এখন আরো গভীর হয়ে উঠেছিল।
বেলা বাড়ার সাথে সাথে অঞ্জলি এবং রীতা গ্রামের পথঘাট কিংবা আশেপাশে কোনো জনবসতি আছে কিনা তা খুঁজতে চাইলেন। অঞ্জলি প্রতাপ সিংকে জিজ্ঞেস করল, আমরা কি আশেপাশে হেঁটে দেখতে পারি যদি কোনো গ্রাম বা অন্য কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়? প্রতাপ সিং উত্তর দিলেন, না, এই এলাকা খুবই বিপজ্জনক, চারপাশে বন্য পশু ঘোরে। আপনারা যুবতী মেয়ে একা যাবেন না, আপনাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না, আপনারা ঘরেই থাকুন। রীতা বলল, কিন্তু আপনি কি আমাদের সাথে আসতে পারেন? তাহলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারতাম। তিনি আলতো করে হাসলেন, কিন্তু সেই হাসি রহস্যময় ছিল। আমি এখন বৃদ্ধ, এত দূর হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা বিশ্রাম নিন, আমার ওপর ভরসা রাখুন, কাল অবশ্যই কাফেলা এসে যাবে। মেয়েদের সন্দেহ আরো বাড়ল। প্রতাপ সিং এর অতিরিক্ত সতর্কতামূলক কথাগুলো এখন আর স্বাভাবিক মনে হচ্ছিল না। তার চোখের দৃষ্টিতে তারা কেবলই এক গভীর কামনা এবং ষড়যন্ত্রের ছাপ দেখতে পেল। তারা স্থির করল আর কোনোভাবেই তারা তার কথা শুনবে না। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলল এবং সিদ্ধান্ত নিল যে তারা এখন থেকে একে অপরের প্রতি সতর্ক থাকবে। রাত আবার নামতে শুরু করলো। মেয়েরা নিজেদের বিছানায় শুয়ে পড়ল। প্রতাপ সিংহ নিজের বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু তার মন ছিল অস্থির। তিনি বিছানায় শুয়ে রইলেন, কিন্তু তার চোখ ছাদের দিকে নয়, বরং ঘরের কোণে শুয়ে থাকা দুই মেয়েকে খুঁজছিল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত ছিল এবং মনে এক অদ্ভুত আলোর অঞ্জল ছিল। ধীরে ধীরে তিনি বিছানা থেকে উঠলেন, চুপি চুপি তাদের কাছে গেলেন এবং মনোযোগ দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলেন। প্রথমে তিনি অঞ্জলির পায়ের কাছে বসলেন এবং ধীরে ধীরে তার চুল সহলতে লাগলেন। হঠাৎ অঞ্জলি একটু নড়ে উঠল। প্রতাপ সিং তা বুঝতে পেরে ভয় পেলেন এবং সেখান থেকে উঠে রীতার কাছে চলে গেলেন। এবার তিনি রীতার হাত নিজের হাতে নিলেন এবং অনেকক্ষণ ধরে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এখন শুধু কামনা ছিল না। হঠাৎ রীতার চোখ খুলে গেল এবং সে চিৎকার করে উঠল, কিন্তু প্রতাপ সিং সঙ্গে সঙ্গে তার মুখ হাত দিয়ে চেপে ধরলেন যাতে আওয়াজ বাইরে না যায়। এরপর তিনি ঘাবড়ে গিয়ে দ্রুত তার বিছানায় ফিরে শুয়ে পড়লেন এবং এমনভাবে শুয়ে থাকলেন যেন কিছুই হয়নি। রীতা সারা রাত ধরে এই চিন্তায় ডুবে রইল যে প্রতাপ সিং তার কাছে কেন এসেছিলেন, তিনি কি করার চেষ্টা করছিলেন। তার উদ্দেশ্য ঠিক মনে হলো না। সে ভয়ে কাঁপতে থাকলো এবং ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে গেল। পরদিন সকাল হলো। মেয়েরা উঠলো এবং প্রতাপ সিং এর কাছে এলো। কাফেলা কি এসেছে নাকি এখন আবার কোনো নতুন বাহানা, তারা তীব্র স্বরে জিজ্ঞেস করলো। প্রতাপ সিং কিছুক্ষণের জন্য চুপ রইলেন, তারপর বললেন, কাফেলা তো এখনো আসেনি। মেয়েরা চমকে গেল, কিন্তু আপনি তো বলেছিলেন যে কাফেলা আজ এসে যাবে। প্রতাপ সিং ক্লান্ত স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, আসার কথা ছিল, হয়তো সন্ধ্যার মধ্যে এসে যাবে। মেয়েরা একে অপরের দিকে তাকালো এবং বলল, না, আমরা আর এখানে থাকবো না। প্রতাপ সিং শুধু মাথা নাড়লেন, আর কিছু বললেন না। এখন তিনি ঘরের উঠোনে বসেছিলেন এবং দূর থেকে মেয়েদেরকে আবার ঠিক সেভাবেই দেখছিলেন যেমন কোনো শিকারী তার শিকারের উপর নজর রাখে। অঞ্জলি রীতাকে বলল, ওর চাহনি আমার ঠিক লাগছে না। রীতা মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, আপনি ঠিক বলছেন, আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আমরা যুবতী মেয়ে, আর ওর মনে কি চলছে কে জানে। অঞ্জলি বলল, হ্যাঁ, উনি রাতে আমার কাছে এসেছিলেন এবং আমাকে স্পর্শ করার চেষ্টা করছিল। রীতাও বলল, আমার সাথেও উনি একই কাজ করেছেন। আজ আমাদের কোনো অবস্থাতেই রাত থাকা উচিত নয়। সন্ধ্যা হোক বা না হোক আমাদের বেরিয়ে যেতে হবে। সন্ধে হয়ে এলো। মেয়েরা নিজেরা তার কাছে আসার আগেই প্রতাপ সিং তাদের কাছে এলেন। দেখুন, তিনি বললেন, আমার মনে হয় কাফেলা এখন সকাল পর্যন্ত আসবে। আমি ভাবলাম আপনাদের নিজেই জানিয়ে দিই। তাদের সাথে অনেক মালপত্র থাকে, তাই ধীরে ধীরে চলে। আজকের রাতটা থেকে যান। মেয়েদের এবার রাগ হলো, আমরা আর থাকতে পারবো না। অঞ্জলি দ্রুত বলল, কাফেলা আসুক বা না আসুক, আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের আর থাকা চলবে না। প্রতাপ সিং আরো কাছে এলেন এবং বললেন, কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে। আপনারা যুবতী মেয়ে, এই পাহাড়ি এলাকায় রাতে কোথায় যাবেন? এখানে বন্য পশুরাও ঘোরে, যদি কোনো ক্ষতি হয়। সে নিজ স্বার্থে এসব বলছিল। মেয়েরা নিশ্চিত হলো যে এটি তার নতুন কোনো চাল, কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, থেকে যাই। তারা কঠোরভাবে প্রতাপ সিংকে বলল, ঠিক আছে, কিন্তু এটাই শেষ রাত। কাল সকালে কাফেলা আসুক বা না আসুক, আমরা বেরিয়ে যাব।
প্রতাপ সিং হাসি মুখে বললেন, ঠিক আছে, কিন্তু তার হাসিতে এখন কিছু অন্যরকম লুকানো ছিল। রাত হলো। মেয়েরা, যারা এখন প্রতাপ সিং এর প্রতিটি নড়াচড়ার উপর পুরোপুরি নজর রাখছিল, এক কোণে শুয়ে রইল, কিন্তু তাদের চোখ খোলা ছিল। তারা ভয় আর সন্দেহ ডুবেছিল। তারা একে অপরের সাথে ফিস ফিস করে কথা বলছিল। আশা করি আজকের রাতটা তাড়াতাড়ি কেটে যাবে, অঞ্জলি বলল। হ্যাঁ, শুধু চোখ বন্ধ করে নিন, এমন ধরে শুয়ে থাকুন যেন আমরা ঘুমিয়ে গেছি, রীতা উত্তর দিল। প্রতাপ সিং তার বিছানায় শুয়েছিলেন, কিন্তু তার একটি চোখ খোলা ছিল। তিনি বারবার মেয়েদের দিকে তাকাচ্ছিলেন, দেখতে চাইছিলেন যে তারা সত্যি ঘুমিয়েছে কিনা। যখন তার মনে হলো মেয়েরা আর নড়াচড়া করছে না, তিনি চোখ বন্ধ করলেন, কিন্তু তার মন তখনও পাশ ফিরছিল। কিছুক্ষণ পরে যখন তিনি নিশ্চিত হলেন যে মেয়েরা সত্যিই ঘুমিয়ে গেছে, তিনি ধীরে ধীরে তার বিছানা থেকে উঠলেন এবং তাদের দিকে এগিয়ে গেলেন। তিনি চুপচাপ তাদের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, যেন তাদের অবস্থা পর্যবেক্ষণ করছেন। তারপর তিনি অঞ্জলির পায়ের কাছে বসলেন এবং ধীরে ধীরে তার পা টিপতে লাগলেন। ঠিক তখনই অঞ্জলির চোখ সামান্য খুলে গেল। প্রতাপ সিং তা বুঝতে পেরে তৎক্ষণাৎ সরে গেলেন। এবার তিনি রীতার কাছে গেলেন এবং তার পাশে বসে তার কপালটি সহলাতে লাগলেন। হঠাৎ রীতার চোখ খুলে গেল। সে ঘাবড়ে গিয়ে পাশ ফিরল এবং মুখ নিচু করে নিল। কিছুই বলল না, কিন্তু তার শরীরের নড়াচড়া বুঝিয়ে দিল যে সে জেগে আছে। প্রতাপ সিং চুপচাপ উঠে গিয়ে আবার তার বিছানায় শুয়ে পড়লেন। সকালের প্রথম আলো ঘরের মাটির দেওয়াল ভেদ করে ভেতরে এলো। মেয়েরা তখনও জেগেছিল। তাদের মুখে ঘুমের বদলে অস্থিরতা আর ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। এইবার তারা কিছু না বলে প্রতাপ সিংকে না জিজ্ঞেস করেই ওখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা ঘর থেকে বাইরে বের হতে যাচ্ছিল, এমন সময় তাদের নজর পড়ল এক কোণে বসে থাকা এক ব্যক্তির ওপর। সেখানে একজন যুবক বসেছিল, অহন। সুন্দর উজ্জ্বল মুখ, পরিষ্কার পোশাক পরা, কিন্তু তার মুখ ছিল অন্যদিকে ফেরানো। মেয়েরা অবাক হলো। তারা তার কাছে গেল এবং জিজ্ঞাসা করল, আপনি কে? অহন যখন ধীরে ধীরে তার মুখ তাদের দিকে ফেরালো, তখন দুই মেয়ে স্তম্ভিত হয়ে গেল, যেন তাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। তারা জোরে জোরে চিৎকার করতে লাগলো, এ তো আমাদের স্বামী অহন। তারা ছুটে গিয়ে অহনকে জড়িয়ে ধরল। তাদের চোখ জলে ভরে উঠল। তাদের জন্য এই মুহূর্তটি কোনো জাদুর থেকে কম ছিল না। আপনি এখানে কি করে এলেন? আমরা কি কোনো স্বপ্ন দেখছি? তারা জিজ্ঞাসা করল। অহন তাদের চোখের দিকে তাকালো। এখন তার চোখে কোনো রহস্য ছিল না, ছিল স্বস্তি। সে বলল, আগে প্রতাপ সিংকে ডেকে আনো, দেখো তিনি কোথায়। মেয়েরা ঘরের প্রতিটি কোণায় খুঁজতে লাগলো, কিন্তু প্রতাপ সিং কোথাও নেই। তারা ফিরে এসে বলল, ও তো কোথাও নেই, মনে হচ্ছে যেন তিনি গায়েব হয়ে গেছেন। কোথায় গেলেন তিনি? অহন গভীর শ্বাস নিল। প্রতাপ সিং কোথায় গেলেন এটা তো এখন তোমাদের নিজেদের বুঝতে হবে, কিন্তু তার আগে তোমরা কি জানতে চাও না যে আমি এতকাল কোথায় ছিলাম? সে থামল এবং জিজ্ঞাসা করলো। মেয়েরা একসাথে বলল, হ্যাঁ বলুন, আপনি কোথায় ছিলেন? একদিন আমি বাড়ি থেকে বাজারের দিকে বেরিয়েছিলাম। পথে আমার সাথে একজন বুড়ো মানুষ এবং একটি খুব সুন্দরী মেয়ে দেখা হলো। বুড়োকে একজন সাধুর মতো লাগছিল, আর মেয়েটি ছিল খুব যুবতী ও আকর্ষণীয়। আমি তাদের সাথে মজা করলাম। সেই মেয়েটিকে বললাম, তুমি এই বুড়োর সাথে কেন বিয়ে করলে? তোমার তো কোনো যুবকের সাথে থাকা উচিত ছিল। কিন্তু সেই মেয়েটি হয়তো কোনো জাদু মন্ত্র জানতো, তার মধ্যে কোনো রহস্য বা কোনো শক্তি ছিল। সে আমার দিকে তাকালো, কিছু পড়ল এবং আমার ওপর ফুঁক মারল। এক মুহূর্তে আমি সেই বুড়োর মতো হয়ে গেলাম। আমার চেহারা তার হয়ে গেল। সে বলল, এখন তুই সারা জীবন এই অবস্থায় থাকবি। মেয়েরা অবাক হয়ে শুনছিল, তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। অহন আরো বলল, কিন্তু সেই মেয়েটি একটি আশাও দিল। বলল, যদি তোর নিজের আপন জনেরা, যাদের তুই ভালোবাসিস, তোকে খুঁজতে খুঁজতে এই জনহীন জায়গায় পৌঁছায় এবং তোর আসল রূপ না জেনেও তার সাথে সময় কাটায়, তবে তুই তোর আসল চেহারায় ফিরে আসতে পারবি। মেয়েরা এখন থর থর করে কাঁপতেছিল।
তাহলে আপনি কি সেই প্রতাপ সিং ছিলেন? তারা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। অহন মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি ছিলাম সেই প্রতাপ সিং। অহনের কথা শুনে মেয়েরা যেন জমে গেল, তাদের চোখে জল ভরে এলো। কিন্তু এখন সেই জলে ছিল আফসোস আর লজ্জা। তারা ছুটে গিয়ে আরেকবার তাকে জড়িয়ে ধরল। আমাদের ক্ষমা করে দিন, আমরা আপনাকে চিনতেই পারিনি। অহন তাদের মাথায় হাত বুলিয়ে বলল, এতে তোমাদের কোনো দোষ নেই। তোমরা জানতেও না যে আমি তোমাদের স্বামী। তোমাদের মন ছিল খাঁটি, নিয়ত ছিল পবিত্র, আর এই সত্যতাই আমার শাস্তি ভেঙে দিয়েছে। এবার তিনজন আবার নতুন জীবন শুরু করলো। কিন্তু এবার তাদের মধ্যে কিছু গোপন ছিল না, কোনো আড়াল ছিল না। ছিল শুধু ভরসা, বিশ্বস্ততা আর এমন একটি সম্পর্ক যা শাস্তি পার করে আরো মজবুত হয়ে উঠেছে। এই গল্পটির শিক্ষা হলো, যদি ভালোবাসা সত্যি হয় তবে তা প্রতিটি পরীক্ষা, প্রতিটি সময় এবং প্রতিটি দূরত্ব পার করে ফিরে আসে। যদি ভালোবাসায় অহংকার আসে তবে তা শাস্তি হয়ে ওঠে। কিন্তু ধৈর্য, বিশ্বস্ততা এবং আন্তরিকতার সাথে সেই ভালোবাসাই একদিন পুরস্কার হয়ে ওঠে। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন, যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে। ধন্যবাদ।